আমরা চাই বিয়ের ডেটটা দ্রুত ঠিক হোক, যেহেতু দুই পরিবার আগেই বিষয়টা ঠিক করে রেখেছিল, তাই আজ আংটি পরিয়ে দিলে ভালো হয়। তাহসিন, কেমন বলো মা? তাহসিন কিছুক্ষণ চুপ থাকে। সে বুঝতে পারছে এখানে তার মতামত নেওয়ার জন্য কেউ অপেক্ষা করছে না। বিষয়টা অনেক আগে থেকেই ফাইনাল, শুধু আনুষ্ঠানিকতার বাকি। হৈমন্তী এগিয়ে এসে মৃদু স্বরে বলেন, তোমার আব্বার ইচ্ছা ছিল এই বিয়েটা যেন হয়। তুমি তো জানো আব্বার কথার বিরুদ্ধে আমরা কিচ্ছু করতে পারি না। তাহসিন একটা শুকনো হাসি দেয়। তার হাতে একটা ছোট মখমলের বাক্স এগিয়ে দেওয়া হয়, যেখানে হীরের আংটি রাখা। সবাই অপেক্ষা করছে অর্ণব নিজ হাতে তাহসিনকে আংটি পরাবে। তাহসিনের চোখ একবার অর্ণবের দিকে যায়। সে কি সত্যি এই সম্পর্কে জড়াতে চায়, নাকি এটা নিছকই পারিবারিকের চাপে বাধ্য হয়ে নেওয়া সিদ্ধান্ত? তাহসিনের বুকের মধ্যে হাজারো অনুভূতি খেলছে, কিন্তু বাইরে থেকে সে নিঃশব্দে হাত বাড়িয়ে দেয়। আর সেই মুহূর্তেই অর্ণব ধীরে ধীরে আংটি তার অনামিকায় পরিয়ে দেয়। লিভিং রুমের সবাই হাততালি দেয়, হাসির রোল পড়ে যায়। কিন্তু তাহসিনের হৃদয়ের ভেতরটা ধীরে ধীরে যেন আরো ভারী হয়ে আসে। সবকিছু জেনেও কেন নিজেকে পুরাতে চাইছেন অর্ণব? তাহসিনের কণ্ঠ কাঁপছে, চোখ ছলছল করছে। আমি ভালোবেসে ঠকেছি, বারবার ভেঙে পড়েছি। আর পারবো না, আপনাকে ভালোবাসতে পারবো না অর্ণব, প্লিজ। বলে ডুকরে কেঁদে ওঠে তাহসিন। কাঁধ কাঁপছে, বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন একসঙ্গে বেরিয়ে আসতে চাইছে। দুজনকে কথা বলার জন্য একান্ত সময় দেওয়া হয়, কিন্তু দরজা বন্ধ হতেই যেন সেই চাপা কষ্টের পাহাড় ভেঙে পড়ে তাহসিনের উপর। অর্ণব চুপ করে তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখে মুখে একরাশ যন্ত্রণা, কিন্তু কোনো অভিযোগ নেই। তারপর এক ধাক্কায় ভুলে যায় সব দ্বিধা, সব দূরত্ব। সে এগিয়ে আসে, তাহসিনকে শক্ত করে জড়িয়ে ধরে। তাহসিনের পুরো শরীরটা কাঁপছে, কান্নায় গলা ধরে আসছে তার। এতদিনের চেপে রাখা কষ্ট, অবহেলা, প্রতারণার তীব্র যন্ত্রণা আজ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে অর্ণবের সামনে। এত দুর্বল হতে চায়নি সে, কিন্তু নিজের ভেতরের যন্ত্রণা আর আটকে রাখতে পারল না। তাহসিন থমকে যায়, বুকের ভেতর ধুকভুক শব্দ স্পষ্ট শুনতে পায়। মনে হয় যেন কোথাও আটকে গেছে সে। অর্ণবের আলতো স্পর্শ, কপালে নরম হাতের ছোঁয়া, এসব কি সত্যি নাকি আরেকটা স্বপ্ন যা একদিন ভেঙে যাবে? তাহসিনের চোখ মুখে দ্বিধা ফুটে ওঠে, কিন্তু কিছু বলে না, শুধু চুপ করে থাকে। অর্ণবের কণ্ঠ শুনে তার উষ্ণতা অনুভব করে। হয়তো এই মুহূর্তের জন্য এইটুকুই যথেষ্ট, একটা প্রতিশ্রুতি যে সে আর একা থাকবে না। অর্ণব তাকে শক্ত করে ধরে রাখে, যেন তার কাঁধে ভর দিতেই সাহসীন সব দুঃখ ঝেড়ে ফেলতে পারে। তার হাত আলতো করে তাহসিনের চুলে বিলিয়ে দিচ্ছে, যেন এই নরম স্পর্শে সব ব্যথা মুছে দিতে পারবে। তাহু, এমনটা বলো না। অর্ণব ফিসফিস করে বলে, সে তোমার হওয়া ছিল না, তাই অন্য কারোর হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে তুমি একা। আমি আছি, আমি থাকবো। আমি তোমার কখনো শূন্যতা অনুভব করতে দেব না, এই কথা দিলাম। তাহসিন চুপ করে থাকে, চোখ থেকে নিরবধি জল গড়িয়ে পড়ে। এই আশ্বাসের শব্দগুলো তার ভেতরে পৌঁছায়, কিন্তু বিশ্বাস করতে তার কষ্ট হয়। তার বিশ্বাস, তার ভালোবাসা একবার ভেঙে গেছে। কোনো কিছু কি সত্যি সেই শূন্য স্থান পূরণ করতে পারবে? অর্ণব তার হাত ধরে রাখে শক্ত করে, যেন আর কখনো তাকে একা পড়তে দেবে না। তাহসিন ধীরে ধীরে কান্না থামায়, কিন্তু হৃদয়ের গভীরে থাকা দ্বিধা, ভয় আর অতীতের স্মৃতিগুলো এখনও তাকে ঘিরিয়ে রাখে। এই সম্পর্কের ভবিষ্যৎ কি তাহসিন জানে না, শুধু জানে আজ অর্ণব তাকে এক মুহূর্তের জন্য হলেও নিরাপদ অনুভব করিয়েছে, এবং হয়তো এইটুকু তার জন্য যথেষ্ট। বড়রা মিলে তাহসিন আর অর্ণবের বিয়ের ব্যাপারে কথা বলছে। ইয়ানের তালুকদার, হৈমন্তী আর অর্ণবের বাবা মা সবাই সিরিয়াস হয়ে পরিকল্পনা করছে। কে কখন আসবে, অনুষ্ঠান কোথায় হবে, কিভাবে আয়োজন করা হবে, এসব কথাই চলছে। কিন্তু এই আলোচনার মধ্যেই অর্ণবের বাবা তাহসিনের দিকে তাকাচ্ছে চুপি চুপি, যেন তার চোখে হাজার কথা আটকে আছে, কিন্তু বলতে পারছে না। তাহসিনও অস্বস্তি বোধ করছে। সে খাবারে মন দিতে চাইছে, কিন্তু বারবার অনুভব করছে অর্ণবের দৃষ্টি তার দিকেই।
কিন্তু এই আলোচনার মধ্যেই অর্ণব বারবার তাহসিনের দিকে তাকাচ্ছে চুপি চুপি, যেন তার চোখের হাজার কথা আটকে আছে কিন্তু বলতে পারছে না। তাহসিনও অস্বস্তি বোধ করছে, সে খাবারে মন দিতে পারছে না, কিন্তু বারবার অনুভব করছে অর্ণবের দৃষ্টি তার দিকে। ঈশিতা এই পুরো দৃশ্যটা বেশ ভালোভাবেই বুঝতে পারে। তার মনে দুষ্টুমি ভাব জাগে, সে খচা দিয়ে বলে, অর্ণব ভাই, আপুকে এতবার দেখছেন কেন? কি খুঁজছেন? তাহসিন লজ্জায় খাবারের প্লেটে চোখ নামিয়ে ফেলে, আর অর্ণব একটু অপ্রস্তুত হয়ে হেসে ফেলে। কিছু না, এমনি। ঈশিতা এবার আরো বেশি মজা পেয়ে যায়। ওহ, এমনি, বুঝলাম বুঝলাম। সবাই হাসতে শুরু করে, কিন্তু তাহসিন বিরক্ত হয়ে বলে, ঈশিতা এবার চুপ করবি? এই হাসাহাসির মধ্যেই ইয়ানের তালুকদার একটু বিরক্ত হয়ে চারপাশে তাকিয়ে বলে, এই ধূসর কোথায়? খেতে বসেনি কেন? হৈমন্তী তখন বলে, ওনার অভ্যাস তো আলাদা, হয়তো ঘরে বসেই খাবে। কিন্তু ইয়ানার তালুকদার সেটা মানতে রাজি নন। না, সবাই মিলে খাচ্ছে, ও আলাদা থাকবে কেন? ইচ্ছেময়ী, যা তো গিয়ে ধূসরকে ডেকে আনো। ইচ্ছে চমকে যায়, ধূসরকে ডেকে আনার জন্য তাকেই পাঠানো হচ্ছে। কেন যেন তার বুক ধক ধক করতে থাকে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর সবাই তার দিকে তাকায়। ঈশিতা ফিস ফিস করে বলে, যাও যাও, ধূসর ভাইকে ভালো করে ডেকে আনো। ইচ্ছে কপালে ভাঁজ ফেলে তাকায়, তারপর ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ইচ্ছে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ধূসরকে ডাকতে এসেছে, কেন যেন বারবার তার সামনে চলে আসতে হয়। মনকে বোঝায় কাকতালীয় কিছুই হবে হয়তো, কিন্তু ভেতরের অস্থিরতা কি ঠিকই টের পায় সে। ধূসরকে ডাকার সময়টা কেন যেন তার নিজের কাছেই অদ্ভুত লাগে। মনে ভাবতে ভাবতে দরজার সামনে এসে দাঁড়ায়। একবারও না ভেবেই দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই মুহূর্তের জন্য থমকে যায় সে। ধূসর ঠিক তখনই শার্ট খুলে রেখেছে, শুধু প্যান্ট পরা অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে আছে। চোখের সামনে ধূসর দাঁড়িয়ে, উন্মুক্ত শরীর, শুধু প্যান্ট পরা অবস্থায়। ঘরের নরম হলুদ আলোয় তার তামাটে গায়ের রং আরো গাঢ় লাগছে। শক্তপোক্ত শরীর, প্রশস্ত কাঁধ, গভীর বুকে খাস, আর তীক্ষ্ণ সুঠাম পেশিগুলো ঠিক যেন কোনো ভাস্কর্যের মতো নিখুঁতভাবে গড়ে ওঠা। তার বুকের এক পাশে হালকা দাগ, হয়তো পুরনো কোনো চোটের চিহ্ন। পেটের 6টি স্পষ্ট মাংসপেশি উঠানামা করছে তার গভীর শ্বাসের সাথে। আর গলার নিচ থেকে কাঁধ বরাবর লম্বা শিরাগুলো যেন তার কি শক্তিমত্তার প্রকাশ বহন করছে। চওড়া পিঠ, উন্মুক্ত শরীর, তার গায়ের ঘামের গন্ধটা মিশে আছে হালকা সুগন্ধির সঙ্গে। ইচ্ছে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। এতদিন ধূসরকে এত কাছ থেকে কখনো দেখেনি। তার বুকের ভেতর ধুকভুক করে ওঠে, গলা শুকিয়ে যায়, দ্রুতই ঘুরে চলে যেতে চায়। কিন্তু ঠিক তখনই ধূসর এক ঝটকায় দরজার দিকে এগিয়ে এসে সিটকিনি লক করে দেয়। এসেই যখন পড়েছ, যাওয়ার এত তাড়া কিসের? ধূসরের গলা গম্ভীর, চোখ মুখে চাপা রহস্য। ইচ্ছে আতঙ্কিত হয়ে ওঠে। আমি ভুল করে ঢুকে গেছি। ধূসর কিছু বলে না, শুধু এক পা এগিয়ে এসে ইচ্ছেকে দেওয়ালের সাথে আটকে ফেলে। ভুল করেছ, ঠিকই তো এসেছেন। তাছাড়া আমি ভাবছিলাম আজ যদি না আসতে তাহলে হয়তো আমাকে যেতে হতো তোমার কাছে। ধূসরের গলার স্বর রহস্যময়, গভীর, ইচ্ছেকে আরো অস্বস্তিতে ফেলে দেয়। ভাইয়া ছাড়ুন আমাকে। ইচ্ছে ফিস ফিস করে, কিন্তু ধূসরের বাধা একটুকু নরম হয় না। তার চোখ মুখে কি মজা নাকি অন্য কিছু, ইচ্ছে বোঝার চেষ্টা করে, কিন্তু নিজেই যে কেমন শ্বাস বন্ধ করে আছে তা ঠিক বুঝতে পারছে না। ধূসর ইচ্ছের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে, তারপর এক মুহূর্তের জন্য যেন তার ভেতরের দ্বিধা খেলে যায়। ধীরে ধীরে সে এক পাশে সরে দাঁড়ায়, দরজার লক খুলে দেয়। এখন যেতে পারো, তবে নেক্সট টাইম নখ ছাড়া ঢুকলে এই ভুলটার শাস্তি ঠিকই দিব। ধূসর বলে, গলার এক ধরনের চাপা উত্তাপ লুকিয়ে রেখে। ইচ্ছে আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বুক ধরফর করছে, মনে হচ্ছে শ্বাস নিতে পারছে না, কিন্তু তবুও পেছনে ফিরে তাকানোর সাহস হয় না তার। আর ধূসর, সে আয়নার দিকে তাকিয়ে মৃদু হাসে। এবার না হয় ছেড়ে দিলাম, কিন্তু পরের বার। তার কণ্ঠে খেলা করে এক রহস্যময় অভিপ্রায়, যার জট ইচ্ছে নিজেই ধীরে ধীরে খুলবে একদিন। রাত গভীর হতে শুরু করেছে, আকাশে কালো মেঘের আনাগোনা যেন কোনো গোপন রহস্য বয়ে আনছে। চারিদিকে নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার একটানা ডাক।
দূরে কোথাও কোনো নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ। বাতাসে এক শীতল ভাব, নিঃশব্দে বয়ে চলছে হালকা ঠান্ডা হাওয়া, যেন রাতের নিস্তব্ধতাকে আরো বেশি গভীর করে তুলছে। তালুকদার বাড়ির বড় বারান্দায় মিটিমিটি করে জ্বলছে হলুদ আলো। হালকা দুলতে থাকা পর্দাগুলো ছায়ায় আলো খেলা করছে। চারপাশের বাগানে জমে থাকা শিশিরের ফোঁটাগুলো চাঁদের স্নানে আলোয় চকচক করছে, যেন ছোট ছোট মুক্তোর দানা ছড়িয়ে আছে ঘাসের গায়ে। ইচ্ছে ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখ তার উদাসী, জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। দূরের নক্ষত্রগুলো যেন তার মনের কথাগুলো বুঝতে পারছে। মনে হচ্ছে রাতের বাতাসও তার অনুভূতি বুঝতে পেরে হালকা করে তাকে ছুঁয়ে যাচ্ছে। বুকের মধ্যে একটা অস্থিরতা, একটা চিনচিন অনুভূতি, যা সে বুঝে উঠতে পারছে না। ইচ্ছে জানালার পাশে বসেছিল, বইয়ের পাতায় চোখ থাকলেও মন ছিল দূরের আকাশে। সন্ধ্যার আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে, গাছের ফাঁক দিয়ে আসা বাতাসের পর্দা উঠছিল। ঠিক তখনই দরজাটা ধুম করে খুলে যায়। ঈশিতা উচ্ছ্বাসে দৌড়ে এসে ইচ্ছেকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, আমরা কক্সবাজার যাচ্ছি। ইচ্ছে এক মুহূর্তের জন্য কিছু বুঝতেই পারে না। ঈশিতা তখন উত্তেজনায় ওকে নাড়িয়ে দিতে থাকে। তুই চুপ করে থাকবি না, খুশি হবি না? ভাব, আমরা একসঙ্গে কক্সবাজার যাচ্ছি। ইচ্ছে তখনও ঠিক বিশ্বাস করতে পারছিল না। কক্সবাজার কবে ঠিক হলো? এই তো এখনই অর্ণব ভাই প্ল্যান করেছে। তাসিন আপু রাজি হয়েছে বিয়েতে, তাই সবাই মিলে একটা ছোট ট্রিপের প্ল্যান করেছে। তাসিন আপু, আমি, তুই আর ধূসর ভাইও যাচ্ছে। ইচ্ছে এক মুহূর্তে কল্পনায় দেখতে পেল সমুদ্রের বিশাল ঢেউ, সোনালি বালু কাবেলা, বিকালের লালচে আলোয় আকাশ আর জলের মিলন রেখা। সে কখনো কক্সবাজারে যায়নি, সব সময় শুধু গল্প শুনেছে, ছবিতে দেখেছে। কিন্তু বাড়ির বড়রা? ওরা যাচ্ছেন না, আমরাই যাচ্ছি। বড়রা তো আর আমাদের মতো ঘুরতে পছন্দ করেন না, আর বাবা মা নিজেরাই রাজি হয়ে গেছে। ঈশিতার চোখ আনন্দে চকচক করছে, আর ইচ্ছে ধীরে ধীরে তার উত্তেজনায় গা ভাসিয়ে দিচ্ছে। সত্যি? তাহলে আমাদের কি কি নিতে হবে? সেটা পরে দেখা যাবে, আগে আনন্দ কর। প্ল্যান ঠিক হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই বের হব। ঈশিতা খুশিতে আবার ইচ্ছেকে ঘুরিয়ে নেয়, আর ইচ্ছে এবার সত্যি উচ্ছ্বাসে ফেটে পড়ে। তাদের কোলাহল শুনে পাশের ঘর থেকে ধূসর দরজার কাছে এসে দাঁড়ায়, ঠান্ডা চোখে ওদের দিকে তাকিয়ে বলে, এত চিৎকার কিসের? ঈশিতা হাসতে হাসতে বলে, আমরা কক্সবাজার যাচ্ছি, তুমি শোনোনি? ধূসরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, তবে ইচ্ছেকে দেখে বলে ওঠে, হ্যাঁ শুনেছি, তবে এইভাবে পাড়া মাথায় তুলে আনন্দ করলে প্লেন ছাড়ার আগেই বাসা থেকে বের করে দেবে। ইচ্ছে এবার একটু শান্ত হয়, কিন্তু তার চোখের পাতায় উচ্ছ্বাস স্পষ্ট। কক্সবাজার যাত্রার উত্তেজনা যেন পুরো পরিবেশটাই বদলে দিয়েছে। অবশেষে সেই প্রতীক্ষিত দিন এসে গেল। সকাল থেকেই বাড়িতে শ্বাস চারিদিকে ব্যস্ততা, সবার মনে এক অদ্ভুত উল্লাস, যেন এক নতুন যাত্রা শুরু হতে চলছে। বাড়ির দরজার সামনে গাড়িগুলো এসে দাঁড়িয়েছে, এক একে সবাই প্রস্তুত হয়ে বেরিয়ে আসছে। লাগেজ হাতে নিয়ে প্রথমেই এগিয়ে গেল ঈশিতা, মুখে চওড়া হাসি। সে সবার আগে গাড়ির দরজা খুলে ভেতরে উঠে বসে। সবাই প্রস্তুত হয়ে যাওয়ার সময় হলে ঠিক করা হলো, দুটা গাড়ি করে রওনা দেবে তারা। এক গাড়িতে থাকবে 5 জন, আরেকটিতে 4 জন। ইচ্ছে একটু ধীর স্থির চারপাশে একবার তাকিয়ে নিয়ে ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। প্রথম গাড়ির সামনের সিটে বসলো অর্ণব, তার পাশে তাহসিন এসেছে একটু পরেই, একদম শান্ত গম্ভীর মুখে। সবার মাঝেও সে কিছুটা আলাদা, কিছু একটা ভাবছে যেন, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। অর্ণব ছিল সবার শেষে। সে বেশ স্বাভাবিকভাবে গাড়ির দিকে এগিয়ে এসে এক ঝলক তাকালো তাহসিনের দিকে। তাদের মধ্যে কোনো কথা হয়নি, কিন্তু দৃষ্টির বিনিময়ে যেন কিছু একটা বোঝাপড়া হয়ে গেল। পিছনের সিটে জায়গা হলো ঈশিতা, ইচ্ছে আর অনু হলো অর্ণবের ছোট বোন, যার প্রাণচঞ্চল স্বভাব পুরো গাড়িটায় সরগম করে রাখবে। পরের গাড়িতে বসে ধূসর, তার পাশে তূর্ণ আর চিহ্ন। মীরা ছিল একমাত্র মেয়ে, যে জোর করেই এই ট্রিপে এসে ধূসরের কাছাকাছি থাকার সুযোগ নিয়েছে। ফ্ল্যাশব্যাকে ফিরে গেলে দেখা যায় মীরা যখন তার
চাচাতো দুই ভাই তুণ্য ও তৃণ্যের মুখে শুনেছিল যে তারা কক্সবাজারে ঘুরতে যাচ্ছে, তখনই সে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক এই ট্যুরে সে যাবে, শুধু ঘুরতেই নয়, ধূসরের সান্নিধ্যে থাকার জন্য। এরকম জোর করেই সে এসে পৌঁছে গিয়েছিল তালুকদার বাড়িতে। ইচ্ছের চোখ মুখে মিশ্র অনুভূতির আনন্দ, উত্তেজনা আর কোথাও যেন এক চিলতে সংশয় লুকিয়ে আছে। হৈমন্তী শেষবারের মতো সবার ব্যাগ ঠিক আছে কিনা দেখে নিয়ে গাড়ির দরজার কাছে দাঁড়িয়ে বললেন, সব ঠিকঠাক নিয়েছো তো? কিছু ফেলে আসোনি তো? ইয়ানের তালুকদার হাত উঁচিয়ে বলেন, যাও, সবাই সাবধানে থেকো আর পৌঁছেই খবর দিও, কেমন? গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। ধীরে ধীরে তারা তালুকদার বাড়ির চৌহিদ্য পার হয়ে নতুন এক যাত্রার পথে পা বাড়ালো। গাড়ির জানালার পাশে বসে ইচ্ছে মুগ্ধ দৃষ্টিতে বাইরের দৃশ্য দেখতে থাকে। রাস্তার পাশে সারি সারি গাছ, চলন্ত গাড়িগুলো, হঠাৎ করে চোখে পড়া ছোট ছোট দোকানপাট, সব কিছু যেন নতুন মনে হয় তার কাছে। মনে হচ্ছে কতদিন ধরে প্রকৃতির এই সৌন্দর্য দেখা হয়নি। গাড়ির হালকা দুলুনির সঙ্গে বাতাসে উড়ে যাওয়া চুল সরিয়ে নেয় ইচ্ছে। আকাশের দিকে তাকিয়ে দেখে নরম তুলোর মতো মেঘেরা ছড়িয়ে আছে নীল আকাশ জুড়ে। শহরের কোলাহলের মধ্য থেকে এই মুহূর্তটা যেন শান্ত প্রশান্তির। ইচ্ছের পাশে বসা ঈশিতা এক নাগারে কথা বলে যাচ্ছে। অনু উত্তেজনায় হাত নেড়ে নেড়ে গল্প করছে, কিন্তু ইচ্ছে এসবের কিছুই ঠিক মতো শুনছে না। তার মন পড়ে আছে বাইরের সেই পথগুলোর দিকে। সে পথগুলো যেন তাকে মুক্তির এক নতুন স্বাদ দিচ্ছে। ইচ্ছের পরনে নীল জিন্স প্লাজো, তার সঙ্গে সাদা স্লিপ শর্ট শার্ট আর গলায় হালকা করে ঝুলানো সাদা ওড়না। বাতাসে ওড়নার এক পাশ উঠছে আর বড় বড় কালো চুল ঢেউ খেলিয়ে পড়ে আসে পিঠ বেয়ে। রোদের হালকা আলোয় তার চুল যেন আলাদা এক সৌন্দর্যের সৃষ্টি করছে, চকচক করছে কোমল মখমলের মতো। গাড়ির জানালার কাছে হালকা হাত রেখে বাইরের দৃশ্য দেখতে থাকে ইচ্ছে। হঠাৎ একটা হালকা ঝাপটা এসে তার চুল উড়িয়ে দেয়। মুখের উপর এসে পড়ে কয়েকটা লক। সেই বিরক্তি নিয়ে এক হাতে চুল সরিয়ে নেয়, কিন্তু সেই সামান্য দৃশ্যটা যেন এক অন্যের মোহময়তায় ছড়িয়ে দেয়। ইচ্ছের অন্যমনস্ক দৃষ্টি, হালকা ভ্রু কুঁচকানো আর মৃদু ঠোঁট কামড়ে রাখা দেখে ঈশিতা খিলখিলিয়ে হেসে ওঠে। কি রে, এত ভাবুক কেন লাগছে তোকে? ইচ্ছে একটু চমকে তাকায় ঈশিতার দিকে, তারপর মুচকি হাসে, যেন নিজেও জানে না আজ কেন এতটা শান্ত, এতটা মুক্ত লাগছে। হয়তো এই ভ্রমণই তার মনে কিছুটা অজানা অনুভূতির দোয়ার খুলে দিয়েছে। ইচ্ছের গলায় ঝুলছে ছোট্ট একটা স্বর্ণের লাফ ডিজাইনের লকেট। সূক্ষ্ম নকশায় খোদাই করা লকেটটি একদম সাধারণ হলেও তার গলায় এটি যেন এক আলাদা সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। ছোটবেলায় কেউ এটি দিয়েছিল, কিন্তু কে দিয়েছে তা সে জানে না। পরিবারে কয়েকবার জানতে চেয়েছিল, কিন্তু সবাই রহস্যময়ভাবে এড়িয়ে গেছে। তার আজকের সাজের সঙ্গে লকেটটি বেশ মানিয়ে গেছে। সাদা স্লিপ শার্ট, নীল জিন্স প্লাজো, গলায় এলোমেলোভাবে জড়ানো সাদা ওড়না, সব কিছুর মাঝেও লকেটটির উজ্জ্বলতা যেন চোখে পড়ার মতো। বাতাসে ওড়নার খেলা, রোদের মৃদু আলোয় সোনালি লকেটের ঝলক আর তার বড় বড় ঢেউ খেলানো কালো চুল, সব মিলিয়ে এক মোহনীয় দৃশ্য সৃষ্টি করছে। জানালার কাছে হাত রেখে বাইরের দৃশ্য দেখছিল ইচ্ছে। হঠাৎ আঙ্গুলের ডগায় এসে ঠেকলো লকেটটি। সে স্পষ্টভাবে সেটি ছুঁয়ে দেখে, মৃদু হাসে। কেমন অদ্ভুত একটা টান অনুভব হয় তার। মনে হয় এই ছোট লকেটের ভেতরেই লুকিয়ে আছে কোনো এক অজানা গল্প, যার উত্তর সে কোনো দিন খুঁজে পাবে কি না জানে না। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা। মাত্র 40 মিনিটের ব্যবধান। গাড়ি থেকে নামার পর একে একে লাগেজ সংগ্রহ করে তারা ভেতরে প্রবেশ করে। সিকিউরিটি চেক করে বোর্ডিং পাস, ইমিগ্রেশন, সব আনুষ্ঠানিকতার ধাপে ধাপে শেষ হয়। যদিও কেউ কেউ এক্সাইটেড কিংবা ক্লান্ত, তবুও ভ্রমণের আনন্দে কারো মুখে ক্লান্তির ছাপ নেই।
অর্ণব ও তাহসিন একসঙ্গে হাসছে। ঈশিতা আর অনু নিজেদের মধ্যে হাসির ঠাট্টায় মেতে আছে। অন্যদিকে ইচ্ছে একটু চুপচাপ জানালার পাশ থেকে রানওয়েদের দাঁড়িয়ে থাকা বিশাল প্লেনগুলোর দিকে তাকিয়ে আছে। ধূসর একটু পেছনে মোবাইলে কিছু দেখছে, আর মীরা কিছুটা অস্বস্তি নিয়ে ধূসরের আশেপাশেই থাকার চেষ্টা করছে। তূর্ণ ও তৃণ্ণ নিজেদের মধ্যে ঠাট্টা মশকরা করেই সময় কাটাচ্ছে। অবশেষে কিছুক্ষণ পর কেবিন ক্রুদের ঘোষণা শোনা যায়, বিমান উঠতে প্রস্তুত। সবার সিট বেল্ট বাঁধার অনুরোধ করা হয়। এক একজন এক এক অনুভূতি নিয়ে বসে আছে, তবে সবার মনেই একটাই চিন্তা, একটা নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। টিকিট অনুযায়ী সবাই নিজের সিট খুঁজে বসে পড়ে। একে একে প্লেনের মধ্যে ঢুকে সবাই নিজেদের জায়গা মতো বসে গেলেও ইচ্ছে একটু ধীর গতিতে এগোচ্ছে। তার চোখ টিকল নিজের সিটের নম্বরে, কিন্তু মজার ব্যাপার হলো ধূসরের সিট ও তার পাশে এবং আশেপাশে আর কেউ নেই। সবার থেকে একটু আলাদা জায়গা পড়েছে ওদের আসন। ইচ্ছে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, যেন বিশ্বাস করতে পারছে না এই কাকতালীয় ব্যাপারটা। ধূসর ইতিমধ্যে তার সিটে বসে আছে, গা এলিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। ইচ্ছেকে দাঁড়িয়ে থাকতে দেখে ধূসর এক পাশ থেকে চোখ তুলে তাকায়, কিন্তু কিছু না বলে আবার চোখ ফিরিয়ে নেয়। ঈশিতা আর অনু একটু দূরে বসেছে, তারা নিজেদের মতো হাসাহাসি করছে। অর্ণব আর তাহসিন পাশাপাশি। মীরা কিছুটা অস্বস্তি নিয়ে ধূসরের দিকে তাকিয়ে আছে দূর থেকে, আর তূর্ণ তৃণ্ণ নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত। ইচ্ছে এতক্ষণ দাঁড়িয়ে থাকলেও বসার জন্য এক পাও বাড়ায় না, তার নার্ভাস লাগছে। এদিকে ধূসরকে নিয়ে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছে। অন্যদিকে এত কাছাকাছি বসতে হবে সেটা ভাবলেই তার বুক ধুকভুক করতে থাকে। সে বুঝতে পারছে না ধূসরের এত গম্ভীর উপস্থিতি কেন যেন তাকে অস্বস্তি করে তুলছে। প্লেন ছাড়ার সময় হয়ে আসছে, ক্রুরা এসে বারবার যাত্রীদের সিট বেল্ট বাঁধতে বলছে, কিন্তু ইচ্ছে তখনও দাঁড়িয়ে। ধূসর এবার বিরক্ত হয়ে বলে উঠল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? সিটে বসো। ধূসরের গলার স্বর কিছুটা রুক্ষ, কঠোর আদলের মতো। ইচ্ছে ধপ করে বসে পড়ল উইন্ডো সিটে, যেন ধূসরের ধমকের চোটে সে আর ভাবারও সময় পেল না। হাত দিয়ে অন্যটা শক্ত করে চেপে ধরে যেন নিজেকে সান্ত্বনা দিচ্ছে। ধূসর ইচ্ছের পাশে বসেছে, একদম নির্লিপ্ত ভঙ্গিতে সিট বেল্ট বাঁধছে। ইচ্ছে নিজের হাত কাঁপতে কাঁপতে সিট বেল্ট বাঁধার চেষ্টা করতে গিয়ে একটু হিমশিম খায়। ধূসর সেটা খেয়াল করলেও কিছু বলে না, শুধু চুপচাপ থেকে চোখ তুলে তাকিয়ে দেখে, তারপর মুখ ঘুরিয়ে নেয়। প্লেন টেক অফ করতে শুরু করলে ইচ্ছে চোখ বন্ধ করে ফেলে, তার হৃদস্পন্দন বেড়ে যায়। এটা তার প্রথম প্লেন যাত্রা নয়, কিন্তু আজকের যেন অন্যরকম একটা উত্তেজনা কাজ করছে। জানালার বাইরে তাকানোর সাহসও পাচ্ছে না সে। ধূসর তার পাশ থেকে লক্ষ্য করছিল, ইচ্ছে যে নার্ভাস সেটা বোঝাই যাচ্ছে। ধূসর একটু ঝুঁকে বলে, এই ভয় লাগছে নাকি? ইচ্ছে চমকে উঠে ধূসরের দিকে তাকায়, যেন সে বুঝতেই পারেনি ধূসর কথা বলবে। চোখ বড় বড় করে বলল, না, আমি ঠিক আছি। ধূসর ঠোঁটের কোণে একটুখানি হাসি দেয়, তবে সেটা যেন ঠোঁটের মাঝেই হারিয়ে যায়। ঠিক আছে, ভয় পেলে বলো। তারপর আবার জানালার বাইরে তাকায়, যেন কিচ্ছুই হয়নি। ইচ্ছে একবার ধূসরের দিকে তাকায়, তারপর মুখ ফিরিয়ে নেয়। এত কাছে ধূসরকে বসতে দেখে তার মনে হচ্ছে যেন তার শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে আসে। প্লেন আকাশে উঠতে শুরু করে। জানালার বাইরে ধীরে ধীরে নিজের শহরটা ছোট হয়ে যেতে থাকে, আর ইচ্ছে অনুভব করে তার জীবনের একটা নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে, যা সে নিজেও ঠিক বুঝতে উঠতে পারছে না। ইচ্ছে জানালার বাইরে তাকিয়ে প্রকৃতি পরিদর্শন লক্ষ্য করতে থাকে। আকাশের মেঘ ঘনতা আর সূর্যের আলো যেন এক অদ্ভুতভাবে মিশে যাচ্ছে। প্লেনের জানালা দিয়ে আকাশের অসীমতা দেখতে দেখতে তার মনে হয় যেন পৃথিবীটা একেবারে শান্ত হয়ে গেছে। তবে ছবির জন্য ফোনটা তার কাছে নেই, হারিয়ে গেছে কোথায় যেন। এ যেন অন্য এক অস্বস্তি, যা সে সামলাতে পারছে না। চোখ মুখে এক ধরনের হতাশা ফুটে ওঠে। ভাবছিল, কাশ যদি এখন ছবিগুলো তোলা যেত। পৃথিবীর এই অপরূপ সৌন্দর্য ক্যাপচার করা কত দরকারি ছিল। ধূসর পাশে বসে কোনো এক ইংরেজি নোবেল বইয়ের পাতা উল্টাচ্ছে,
চোখগুলো বইয়ের উপর নিবদ্ধ, যেন পুরোপুরি বইয়ের ভেতর ডুবে গেছে। সে একেবারেই ইচ্ছে বা অন্য কিছুর দিকে মনোযোগ দিচ্ছে না। ইচ্ছে তার দিকে একবার তাকায়। ধূসর যেন নিজেকে পুরোপুরি অন্য এক জগতে নিয়ে গেছে। বইয়ের পাতায় চোখ রেখে সে অদ্ভুতভাবে শান্ত, যেন এই পুরো পরিস্থিতিতেও তার কোনো ধরনের উদ্বেগ নেই। ইচ্ছে মনে মনে একটু বিরক্ত হয়। কেন যেন তার মনে হচ্ছে ধূসর একটা অদৃশ্য হয়ে গেছে, অথচ কিছুক্ষণ আগেই সিটের পাশে বসে সে যে পুরোপুরি অস্তিত্বে ছিল, আজ এখন কেমন যেন এত নিঃশব্দ। ইচ্ছে একটু দৃষ্টি মেলে বইয়ের দিকে তাকায়, কিন্তু কিছুই বুঝতে পারে না। ইংরেজি ভাষা তার কাছে কঠিন এবং বইটা তার জন্য যেন একেবারে অপরিচিত। এমন বই হয় পৃথিবীতে ভাবতেই শিউরে উঠে। মুখ ফিরিয়ে নিয়ে যেন ভূত দেখে ফেলেছে। পুরো যাত্রাপথে অনু এবং ঈশিতা গল্পে মত্ত, একে অপরের সাথে হাসতে হাসতে সময় কাটাচ্ছে। কিন্তু তাদের আনন্দের মাঝে এক কোণে বসে আছে মীরা, যার চোখে বারবার ধূসরের দিকে চলে যাচ্ছে, যদিও ধূসরের সিটটা তাদের সিটের থেকে অনেক দূরে। মীরার চোখ যেন বারবার তার দিকে আকর্ষিত হচ্ছে। মীরা অস্বস্তিভাবে তাকায়, কিন্তু কোনোভাবে ধূসরকে দেখতে পাচ্ছে না। তার মধ্যে এক অস্বস্তি, এক ধরনের আশঙ্কার জন্ম নিচ্ছে, যদিও সে কিছুটা বিভ্রান্ত। ঠিক কী কারণে ধূসর তাকে এতটা উদ্বেগগ্রস্ত করছে। অন্যদিকে তাহসিন আর অর্ণব একে অপরের পাশে বসে। অর্ণব তাহসিনের এক হাত ধরে চুপচাপ শান্তভাবে তার পাশে বসে আছে, যেন তাহসিনকে একটু স্বাভাবিক করতে চায়। কণ্ঠে কোনো কথাই নেই, কিন্তু তার উপস্থিতি আর নীরবতা যেন তাহসিনের জন্য এক ধরনের শান্তি এনে দিচ্ছে। তাহসিন কিছুটা চিন্তিত, কিছুটা অস্থির, কিন্তু অর্ণবের স্নিগ্ধ এবং সহানুভূতির উপস্থিতি তাকে একটু শান্তি দেয়, যেন সে জানে তার পাশে কেউ আছে যে তাকে বুঝে। প্লেন টেক অফের 30 মিনিট না হতেই ইচ্ছের ধীরে ধীরে চোখের পাতা ভারী হতে শুরু করে। প্লেনের সিটে বসে থাকার সময় তার ঘুম চলে আসে আর অচেতনভাবে ধূসরের কাঁধের দিকে ঝুঁকে পড়ে। ধূসর এক পলক তাকিয়ে দেখে ইচ্ছে আর একটু ঝিমুতে ঝিমুতে তার কাঁধে হেলিয়ে পড়ে। ধূসর কিছুটা মুচকি হাসে, আস্তে করে তার মাথা ভালোভাবে কাঁধে ঠেকিয়ে নেয়, যেন ইচ্ছে আরও আরাম পায়। প্লেনের ভেতরে হালকা আলো, শান্ত পরিবেশ আর ইচ্ছের ঘুমন্ত মুখ দেখে তার মনে এক অদ্ভুত প্রশান্তি আসে। প্রায় 1 ঘন্টা পর কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায় তারা। বিমান থেকে বের হয়ে সবাই গাড়িতে উঠে হোটেলের রুমের উদ্দেশ্যে রওনা হয়। গাড়ির ভেতর সবাই কথা বলতে থাকে, হেসে খেলে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করছে, কিন্তু ইচ্ছে কিছুটা অস্বস্তি। তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। ধূসরের পাশে বসে থাকাটা তাকে একটা অজানা অস্বস্তিতে ফেলছে। কিছুক্ষণ আগের ঘটনা। যত সময় এগোচ্ছে ইচ্ছে অনুভব করছে তার চোখে কিছুটা ঘুম আসে, যদিও সে যতই চেষ্টা করুক না কেন ঘুমকে আটকে রাখতে পারছে না। ধীরে ধীরে তার চোখের পাতা ভারী হয়ে আসে, মাথা হেলে পড়ে এবং তার শরীর স্বাভাবিকভাবে ধূসরের কাঁধে ঠেকে যায়। ইচ্ছে অবলীলায় বুঝতে পারে না, কিন্তু তার সত্তা জানিয়ে দেয় যে সে আর একটু ঘুমাতে চাইছে। তবে ধূসর যে পুরো সময়টা এরকম শান্ত ছিল, ইচ্ছের মাথাটা রাখতে দেয় তার কাঁধে। ধূসর ইচ্ছের অস্তিত্ব বুঝতে পেরে তার শরীর একটু সামান্য পিছিয়ে নেয়, যাতে সে ঘুম থেকে জেগে গেলেও লজ্জা না পায়। কিন্তু এক সময় ইচ্ছে ঘুম থেকে জেগে ওঠে। চোখ খুলে সে দেখে ধূসর শান্তভাবে বসে আছে। ইচ্ছে নিজের শরীরের অবস্থান বুঝতে পারে, গলা শুকিয়ে আসে। ইচ্ছে তাড়াতাড়ি মাথা সরিয়ে নেয়, যেন কিছুই ঘটেনি। ইচ্ছে হৃৎপিণ্ড দ্রুত ঠক ঠক করে কাঁপছে আর মুখটা লাল হয়ে ওঠে লজ্জায়। ইচ্ছে একবারও ধূসরের দিকে তাকাতে সাহস পায় না। সে কেবল নিচের দিকেই তাকিয়ে থাকে, মনে মনে ভাবতে থাকে, আমি কেন এমনটা করলাম? ধূসর ইচ্ছের অস্বস্তি বুঝতে পেরে কিছু না বলে চুপচাপ বসে থাকে। তার চোখে কোনো চাপ নেই, কোনো রকমের আক্ষেপ নেই। গাড়ির ভেতরে নীরবতা বিরাজ করছে। ইচ্ছে নিজের অস্তিত্বে আরও কিছুটা হারিয়ে যায়, তবে তার দিকে ধূসরের চোখের দৃষ্টি পড়ে না।
একে অপরের চুপচাপ থাকা আর কিছু না বলার মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়, যেন ধূসর জানে ইচ্ছে কিছুতেই বলতে চায় না। গাড়ির হোটেলের দিকে এগিয়ে চলে, কিন্তু ইচ্ছে আর ধূসর দুজনই একে অপরের পাশে বসে থাকলেও তাদের মধ্যে কোনো কথা নেই, শুধু তীব্র অনুভূতি, কিছু অব্যক্ত কথা আর একে অপরকে বোঝার চেষ্টার মাঝে রয়ে যায়। বিকেলে সূর্য যখন হেলে পড়ে তখন কক্সবাজারের সমুদ্র যেন সোনালির আলোয় ঝলমল করতে থাকে। ঢেউয়ের লুকোচুরি খেলা, মৃদু বাতাসের স্নিগ্ধ ছোঁয়া আর আকাশ জুড়ে ছড়িয়ে পড়া কমলা গোলাপির আভা এক অন্যরকম মোহ তৈরি করে। সমুদ্রের ধারে বালুর উপর ছড়িয়ে থাকা পায়ের চিহ্ন, নরম বাতাসের স্পর্শ আর দূর থেকে ভেসে আসা ঝিনুকের খসখসে শব্দ, সব কিছু মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি হয়। এক পাশে নারকেল গাছের সারি, আরেক পাশে রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে চলা পর্যটকদের আনন্দ উল্লাস, সব মিলিয়ে বিকেলটা এক অন্যরকম প্রশান্তির। প্রায় 3 ঘন্টা দীর্ঘ যাত্রা শেষে তারা অবশেষে রিসোর্ট পৌঁছায়। গাড়ি থেকে নামতেই চোখে পড়ে সুবিশাল এক প্রবেশদ্বার, যেখানে বড় বড় গাছপালা ছায়া দিয়ে রেখেছে পুরো চত্বর। রিসোর্টের চারপাশে ঘেরা সবুজ বনানীর সামনে এক প্রশস্ত নল, আর একটু দূরে গেলেই সমুদ্রের গর্জন শোনা যায়। বাতাসে হালকা লবণের গন্ধ মিশে আছে, যা জানান দেয় সৈকত বেশি দূরে নয়। ধূসর গাড়ি থেকে নেমেই রিসোর্ট ম্যানেজারের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। এখানে সে বেশ পরিচিত, কারণ রিসোর্টের মালিক তার পরিচিত কেউ। এটাই মূল কারণ কেন তারা এই জায়গায় উঠেছে। ম্যানেজার অত্যন্ত আন্তরিকভাবে তাদের স্বাগতম জানায়, দ্রুত সবাইকে রুমের চাবি বুঝিয়ে দেয়। ঈশিতা আর অনু আগেই রিসোর্টের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঘুরে দেখতে ব্যস্ত। অন্যদিকে ইচ্ছে গাড়ি থেকে নেমে চারপাশটা একবার দেখে নেয়। সমুদ্রের হালকা গর্জন তার কানে আসছে, আর চোখের সামনে লতাগুল্মে ঢাকা ছিমছাম পরিবেশ যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। তবে ধূসরকে দেখে সে কিছুটা অস্বস্তি অনুভব করে, কারণ প্লেনে তার কাঁধে মাথা রাখার ঘটনাটা এখনো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। অর্ণব মাঝে মাঝে চোরাগোপ্ত দৃষ্টিতে তাহসিনের দিকে তাকিয়ে থাকে। সে বোঝার চেষ্টা করছে তাহসিন এখন কেমন অনুভব করছে। অন্যদিকে মীরা ধূসরের কাছাকাছি থাকার চেষ্টা করছে, কিন্তু ধূসর একদম নির্লিপ্তভাবে রিসোর্টের ম্যানেজারের সঙ্গে কথা বলে যাচ্ছে। রিসোর্টের রিসিপশনের চাবি বুঝে নিয়ে সবাই একে একে নিজেদের ঘরের দিকে রওনা দেয়। দীর্ঘ যাত্রার ক্লান্তি সবার চোখ মুখে স্পষ্ট, তবে মনটা খুশিতেও আছে। বিশেষ করে ঈশিতা আর অনু তো রীতিমতো উচ্ছ্বাসে ভাসছে।